বললো কেন সন্ত্রাসবাদে 26 জন মরলো, কোথা থেকে সন্ত্রাসবাদ এলো, পুলওয়ামাতে 370 কিলো আরডিএক্স কোথা থেকে এসেছিল, কেন সেনাদেরকে এয়ার লিফট করানো গেল না, কেন সেখানকার গভর্নর সে যখন বিরোধিতা করলো, পরে সে যখন চলে গেল নিজের পদ থেকে, সেও যখন বলেছিল যে না এটাতে আমাদেরও মত ছিল না, আমরাও চেয়েছিলাম যে এখানে সেনাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, সেই প্রশ্নে কি হলো? তাহলে পুলওয়ামা আর এদিকে পেহেলগাম এই সমস্ত বিষয়ে সংসদের ভেতরে একটা আলাদা করে অধিবেশন করে আর সেখানে চর্চা হোক। ভুল বলেছে, ভুল বলেছে। আমাদের সুরক্ষা আমাদেরকে দেখতে হবে না? আরে ভারতের সেনা হিটলার পর্যন্ত বলেছিল যে এরকম যদি দুটো গোর্খা রেজিমেন্ট আমি পেতাম তো গোটা দুনিয়াকে আমি দখল করে দেখিয়ে দিতাম। সেই সেনা আমাদের ভারতীয় সেনাতে আছে, সেই সেনা এত দুর্বল হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা দিন ভারতীয় সেনাকেও তো দুর্বল করার চেষ্টা করছে দেশের সরকার। 4 বছরের অগ্নিবীরের প্রজেক্ট, 4 বছর একটা ছেলে মেয়ে কাজ করবে আর 4 বছর পরে তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবে। সিভিক যেমন ভলেন্টিয়ার সিভিক, পুলিশের সিভিক, সমস্ত ঠিকা শ্রমিক, সেরকম সেনাতেও 4 বছরের অগ্নিবীর আসবে না ফিরে প্রশ্নগুলো যে আমার দেশের নিরাপত্তার জন্য আপনার কি ভূমিকা? শুধুমাত্র যুদ্ধ করে জিতবে নাকি দেশ? বাইরের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকতে হবে না? আর্থিক সম্পর্ক, কোন নদী কোন দেশে যাচ্ছে, কোন পাহাড়ের সঙ্গে আমাদের কোথায় ভাগ, সেসব ক্ষেত্রে কথা থাকতে হবে না? বলছি এসব প্রশ্ন করা যাবে না। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানুষরা কি গরু ছাগল ভেড়া নাকি যে গলাতে একটা পাগা দিয়ে আর গোটা মাঠে ছেড়ে দিবে আর সারাদিন চড়ে বেড়াবে আর সন্ধ্যাবেলা দড়িটা দিয়ে এসে আর গোয়াল ঘরে বেঁধে দেবে আর ঘরে যে চারাটা দেওয়া থাকবে সেটা চেবাতে চেবাতে রাতের বেলা চাবর কাটবে আর প্রতিদিন আবার হাল নিয়ে বেরিয়ে যাবে? আরে মেধা আছে বলেই তো সুকুমার সেনগুপ্তরা, মেধা আছে বলেই তো মাতঙ্গিনী হাজরারা, মেধা ছিল বলেই তো ক্ষুদিরাম বসুরা, মেধা ছিল বলেই তো বিদ্যাসাগররা এই দেশ গঠন করার জন্য, দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য কেউ নিজের লেখাপড়ার দ্বারা গোটা ভারতবর্ষকে শেখাতে চেয়েছিল আর কেউ গুলিটা নিজের বুকে খেয়েছিল। আমরা তো তাদের উত্তরসূরি। প্রশ্ন করব না আমরা? একটা মানুষ যখন মরে যায় তখন সে আর প্রশ্নও করে না, পাশ ফিরেও শোয়ে না, তার কোনো শরীরে আর কোনো অনুভূতিও থাকে না। আর যে মানুষ বেঁচে থাকতেও প্রশ্ন করে না, তার শরীরে কোনো মায়া মমতা থাকে না, দুঃখ থাকে না, প্রশ্ন করতে পারে না, অনুভূতি থাকে না, তাহলে সেই মানুষ বেঁচে থাকা আর মরে থাকা দুটোই তো সমান। তাহলে দেশের তৃণমূল বিজেপি কি চাইছে? যে এই প্রজন্ম যারা ইয়াং জেনারেশন তারা বিনা প্রশ্ন করে থাক, আর প্রশ্ন করলেই বলবে যে তুমি পাকিস্তানি, প্রশ্ন করলেই তুমি বলবে যে তোমরা দেশদ্রোহী, প্রশ্ন করলেই তুমি বলবে যে এখন সেনারা বর্ডারে ওখানে যুদ্ধ করছে আর তোমাদের এই সব প্রশ্ন করছে। अरे अगर इतना ही तुमको मालूम है तो LIC को क्यों बेच दिया भाई? माइनस ग्लेशियर में टेम्परेचर में जो सेना वहां पर काम करता है और पाए जूतोर জন্য তো LIC পয়সা দেয়, সেই LICটা কোন বাপের কথাতে বেচে দিলে? তাহলেও তো সেনাদের জন্য কাজ হচ্ছিল। কই সেসব বিষয় তো তোমাদের কোনো কথা নেই। লড়াইয়ের মাটি আমাদের, বহু লড়াই সংগ্রামের পর পশ্চিমবঙ্গ আজ এই জায়গায় দাঁড়িয়েছে। একটা সময় ছিল বীরভূমের ধীরেন লেট থেকে শুরু করে ঝাড়গ্রামের সীতামণি সোরেন, কেউ কান ধরে উঠবোস করেছিল যে আমি আর বামপন্থী রাজনীতি করব না। আর সীতামণি সোরেনকে নিজের ছেলের লাশ সালকু সোরেনকে 3 দিন দেখতে হয়েছিল, পোকাতে কামড়ে খেয়ে মরেছে। বারাতলার মহিলা নেত্রীকে দেখতে হয়েছিল ধর্ষণের পর গাছে ঝুলছে। নন্দীগ্রামে দেখতে হয়েছিল বামপন্থী রাজনীতি আন্দোলন করে বলে তাকে জ্বলন্ত ইট ভাটায় ফেলে দিয়েছিল। দেখতে হয়েছে। পশ্চিমবঙ্গে সেই অবস্থার পরিবর্তনের পর আপনার হাতে কাজ আছে। আপনার দোকানে জিনিসপত্রের দাম কমলো, সৎপথে রোজগারের জায়গা আছে, আপনি কোনো সমস্যায় পড়লে পুলিশ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, বিএলআরওর অফিস তারা বিনা ঘুষে কাজ করছে, এসএসসি কমিশনটা বিনা ঘুষে কাজ করছে, সরকারি স্কুলগুলোতে কাজ হচ্ছে, সরকারি হেলথ সেন্টারগুলোতে ICDS সেন্টারগুলোতে কাজ হচ্ছে। তাহলে কিসের জন্য পশ্চিমবঙ্গে আমি ভোট দেব আমার ট্যাক্সের টাকায়? পশ্চিমবঙ্গের মাটিতে, দেশের মাটিতে তারা সরকার চালাবে অথচ আমাদের উপরে বুলডোজার চালিয়ে দেবে। আজকে নতুন করে প্রশ্নগুলো তো উঠে আসছে।
আর সেই প্রশ্নগুলোকে নিয়েই সমাবেশের মঞ্চ থেকে সম্মেলনের মঞ্চে আমরা কথা বলতে চাইছি। নিয়ত এক হ্যায়, চাকরি না দেবার, উদ্দেশ্য এক, সরকারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেবার। লক্ষ্য এক, ভারতবর্ষের সরকার, দেশের সরকার, এ রাজ্যের সরকার প্রতিটা দিন গরিব মানুষের কাছ থেকে আস্তে আস্তে নিজের হাতটা তুলে নিচ্ছে। মানুষ আজকে দিশেহারা, কি খাবো, কি পরবো, কোথায় গতর খাটাবো, কে আমার শ্রমের দাম দেবে, কে আমার ভবিষ্যতে নিরাপত্তা দেবে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বেঁচে থাকবে নাকি মরে যাবে। তাহলে যখন এই ব্যতিব্যস্ত অবস্থা, অস্থির পরিস্থিতি, তখন আমাদেরকে মন্দির দেখিয়ে দিচ্ছে, তখন আমাদেরকে মসজিদ দেখিয়ে দিচ্ছে। রাজ্যের এবং দেশের যুব সম্প্রদায়কে ঠিক করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে। এই প্রজন্মের, এই ভবিষ্যৎ প্রজন্মের 15 থেকে 40 বছর বয়স যাদের, আমাদেরকে ঠিক করতে হবে আমরা কি করব। ওই বন্যায় ভেসে যাব নাকি স্রোতের প্রতিকূলে দাঁড়ানোর জন্য নিজের পায়ের নিচের জমি শক্ত করে গলা শিরা ফুলিয়ে নিজেদের কাজটা নিজেরা ঠিক করে যাব। তার দাবিতেই তো আমাদের গোটা রাজ্য জুড়ে সম্মেলনগুলো চলছে। আজ যখন পূর্ব মেদিনীপুরে আপনাদের এখানে এসে আমরা বক্তৃতা করছি, কলকাতাতে আমাদের কমরেডরা ফুটবল খেলা করাচ্ছে সম্প্রীতির জন্য। পূর্ব বর্ধমানে তখন সেখানে কনভেনশন হচ্ছে, আলিপুরদুয়ারে তখন কনভেনশন হচ্ছে। আগামীকাল কোচবিহারে, ঝাড়গ্রামে ডিওয়াইএফআই নিজেদের ইতিহাসের ফিরে চর্চা করছে। সকাল থেকে এখন পর্যন্ত ডিওয়াইএফআইয়ের কমরেডরা কোন হসপিটালে কোন রোগী ব্লাড পায়নি তার ব্যবস্থা করছে। সপ্তাহে 4টা দিন ডিওয়াইএফআইয়ের এমন যায় যে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে পড়ে আছে, আরপিএফরা পেটাচ্ছে, ভাষা বাংলাদেশি, ভাত লুঙ্গি এইসব দেখে তাদেরকে পেটাচ্ছে, মরে যাচ্ছে, কাজ করতে গিয়ে তারা মরে যাচ্ছে, তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করতে হচ্ছে।